রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় ব্রিফ করছেন আইনজীবীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইনজুরি ঘটিয়ে হত্যা করেছেন এবং এই হত্যাকাণ্ডের সময় ২ নম্বর আসামি স্বপ্না খাতুন এই অপরাধ প্রতিরোধ করার নিমিত্তে কোনো প্রকার চেষ্টা বা কোনো প্রকার পদক্ষেপ নিয়ে কাউকে দরজা দিয়ে বা জানালা দিয়ে বাইরে কোথাও কোনো কিছু বলেননি। উপরন্তু সেই দরজা যখন খুলতে তিনি খোলেননি এবং তিনি যে সহায়তা করেছেন এই সহায়তার ফলশ্রুতিতে আসামি জানালার গ্রিল ভেঙে পালিয়ে গেছেন মোহাম্মদ সোহেল রানা। এই বিষয়টি আদালত সকল সাক্ষীর সাক্ষ্য বিশ্লেষণে পড়ে শুনিয়েছেন এবং বিশেষ করে আরেকটি সাক্ষ্য উল্লেখ করেছেন উনি, সেটা হলো ইংরেজিতে আমাদের যে সংশ্লিষ্ট অটোপসি ডক্টর অর্থাৎ পোস্টমর্টেম বা ময়নাতদন্ত সম্পন্নকারী যিনি ডাক্তার ছিলেন, তিনি তার ওপিনিয়নে বলেছেন যে ইনজুরিগুলোর সাথে উনি ভাইটালি যে অংশটি বলেছিলেন যে দেয়ার ওয়ার সাইন্স অফ রিসেন্ট ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স, অর্থাৎ উনি বাংলা পড়িয়ে শুনিয়েছেন আসামিদ্বয়কে যে সম্প্রতি জোরপূর্বক ধর্ষণ করার আলামত ভিকটিম রামিসা আক্তারের দেহে পাওয়া গেছে এবং তার মাথা কাটা এবং অন্যান্য ইনজুরির কারণে এবং এই ধর্ষণের কারণে পরবর্তীতে তার মাথা কাটা হলো, সামগ্রিকভাবে তার মৃত্যুর জন্য এটাই কারণ। এইটা বলার পর মাননীয় ট্রাইব্যুনাল এই ইনক্রিমিনেটিং এভিডেন্সগুলো পড়ে শোনানোর পর আসামিদ্বয়ের নিকট আলাদা আলাদাভাবে জানতে চেয়েছেন যে এই বিষয়ে আপনাদের বক্তব্য কী। সেই ক্ষেত্রে ১ নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানা উন্মুক্ত ট্রাইব্যুনালে প্রথমে নির্দোষ দাবি করলেও পরে নিজেকে আদালতের নিকট মাপ চেয়েছেন, অর্থাৎ দোষ স্বীকার করে নিয়েছেন। আর দ্বিতীয় স্বপ্না খাতুন যে আসামি, উনি স্বাভাবিকভাবে আসামিগণ যেভাবে নির্দোষ দাবি করেন উনিও সেই নির্দোষ দাবি করেছেন। তারপরে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০-এর ২ উপধারা অনুসারে যেহেতু আগামী ধার্য তারিখে অর্থাৎ প্রতি কার্যদিবসে মামলার প্রসিডিং কন্টিনিউ করতে হবে, সেই আইনি বাধ্যবাধকতার কারণে আগামীকাল উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ নির্ধারণ করেছেন। আর আদালতে আসামিদ্বয় কিংবা সরকার কর্তৃক নিয়োজিত আসামির স্টেট ডিফেন্স লয়ারের পক্ষ থেকে অথবা তাদের মুখ থেকে সাফাই সাক্ষী প্রদান করা হবে এই মর্মে কোনো বক্তব্য দেয়া হয় নাই। ধন্যবাদ সকলকে। ওনারা কি ওনাদেরকে যখন জিজ্ঞাসা করলেন তখন সোহেল প্রথমে একবার নিজেকে নির্দোষ বলেন, পরে আবার ডলারের কথা বললেন যে আমার শাস্তি হলে তারও হোক, আবার পরে মাপ চাইলেন। হ্যাঁ, আপনারা নিজে শুনেছেন যে প্রথমে ১ নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানা বলেছেন যে আমি নির্দোষ, তারপরে উনি বলেছেন আমি দোষী, আমি মাপ চাই, এর সাথে আরেকজনের নাম বলেছেন ডলার। কিন্তু আমরা আগেই বলেছি যে রেকর্ড বহির্ভূত কোনো ব্যক্তির নাম যদি কোনো আসামি বলেন সেইটা আসলে আদালতের প্রসিডিংয়ে বিবেচনাযোগ্য বিষয় না। কারণ যদি তিনি ১৬৪ ধারার অধীনে দোষ স্বীকার করার সময় ম্যাজিস্ট্রেটের নিকট বলতেন এই নামটি, তাহলে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা এই যে ম্যাজিস্ট্রেট কর্তৃক রেকর্ডকৃত 164-এর কপির যে ফটোকপি উনি পেয়ে তদন্তের সময় পর্যালোচনা করেছেন, সেই সময় তিনি ব্যবস্থা নিতে পারতেন। এ থেকে আরেকটা জিনিস প্রতীয়মান হয় যে যারা হেবিচুয়াল অফেন্ডার তারা তদন্তের সময় অথবা বিচারিক যে কোনো পদ্ধতির যে প্রসেস সেই অর্থাৎ বিচারিক বিভিন্ন স্টেজে গিয়ে বিভিন্ন ধরনের কথা বলে বিচারের কার্যক্রমকে ডিলে করা এবং জনগণের মনে এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করার একটা অপচেষ্টা।
করে। মূলত বিচারকে বিলম্বিত করতে কি ডলারের নাম নেওয়া হচ্ছে, একটু পরিষ্কার করেন। এইটা আমাদের কাছে তাই মনে হয়েছে, যেহেতু তিনি ম্যাজিস্ট্রেটের নিকট 164 ধারায় জবানবন্দি দেওয়ার সময় অর্থাৎ দোষ স্বীকারের সময় এই নামটি বলেননি। এই ডলার নামটি ব্যক্তি কিনা সেটাও তো আগে যাচাই করতে হবে, কারণ ডলার একটি দেশের মুদ্রা এবং অনেক দেশে এটা চলে। অ্যান্ড কার নাম কী সমাচার ডিটেলস বলতে হয় 164-এ। এই 164-এ যখন ডিটেলস বলবে একটা ব্যক্তি এবং তার ব্যক্তির ঠিকানা সম্পর্কে, তখন আইও পুলিশ রেগুলেশনের 283 রেগুলেশন অনুসারে এই ব্যক্তির সম্পর্কে তদন্ত করে সিদ্ধান্ত নিতে পারেন। যেহেতু ম্যাজিস্ট্রেট কর্তৃক রেকর্ডকৃত বিধিবদ্ধভাবে এবং আইন অনুযায়ীভাবে রেকর্ডকৃত 164 অর্থাৎ কনফেশনে, আসামির কনফেশনে এই ধরনের শব্দ নাই। আমি এটার নামও বলবো না, কারণ এটা একটা মুদ্রার নাম। এই